আপনি জানেন আমার ইনবক্স খুললে আমার সরকার দলীয় ভাইরা লজ্জা পাবেন। নারায়ণগঞ্জে ইয়াবা সহ এক ছেলেকে আটক করা হয়েছে, তার বাবা ইউনিয়ন সভাপতি। সেইখানে এক চরম মবের সৃষ্টি হয়ে গেল। আইন তো আমরা নিজেদের হাতে তুলে নেওয়ার কথা বলি না, কিন্তু আইন কি নিজের গতিতে চলছে? রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে ছিনতাইয়ের ঘটনা, পারিবারিক বন্ধনে ধরেছে চিড়, স্বামী হাতে স্ত্রী খুন, স্বামী স্ত্রীর ঝগড়ার বলি হচ্ছে নিজেদেরই শিশু সন্তান, এবং সেই সাথে বেড়েছে চাঁদাবাজির মতো ঘটনা, বিশেষ করে বাজার স্টেশনগুলোকে কেন্দ্র করে। এবং সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্ষণের মতো ঘটনা, বাদ যাচ্ছে না শিশু। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্টার সোসাইটি জানিয়েছে 2025 সালের কমপক্ষে 2047 জন নারী এই কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। চলতি বছরের প্রথম 3 মাসে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে অন্তত 165টি শিশু। গত এপ্রিলে সারা দেশে 294 জন নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 68 জন নারী ও শিশু। সম্প্রতি নেত্রকোনার ঘটনায় দেশের মানুষকে, অর্থাৎ দেশের মানুষের বিবেককে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। 11 বছরের এক শিশু শিক্ষক দ্বারা হয়েছেন আত্মহত্যা। এছাড়া মপ করে মানুষ মারার ঘটনাও বেড়েছে। সাধারণ মানুষের মাঝে বেড়েছে উদ্বেগ, আতঙ্ক। আর যদিও এইসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বা গ্রেফতার করছে আসামিদের গ্রেফতার, কিন্তু সেই আসামিরা আবার জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িত হচ্ছে প্রতিনিয়ত। এদিকে আজ আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পর্যায়ক্রমে মাঠ থেকে তুলে নেওয়া হবে সেনাবাহিনী, যেহেতু তার মতে পুলিশের মধ্যে ফিরেছে শৃঙ্খলা, বেড়েছে মানুষের আস্থা। দর্শক, পুলিশের প্রতি মানুষের কতটা আস্থা বেড়েছে, বা পুলিশের প্রতি যদি বলি শৃঙ্খলা পুলিশের কতটুকু ফিরেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু দুজন আলোচক আছেন, তাই আমরা আজকের বিষয়ে নির্ধারণ করছি বাড়ছে অপরাধ ও সমাধানের উপায়। আসলে নিশ্চয়ই সমাধানের একটা উপায় আছে, সরকার চেষ্টা করছে এবং বিভিন্ন দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে অবস্থানও নেওয়া হচ্ছে। আমরা সামনে আজকের আলোচনায় যে আমরা এই সমাধানের পথ খুঁজব, সেই সমাধানের পথ খুঁজবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ভাই আছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয় নির্বাহী কমিটি। সাইদ ইকবাল মাহমুদ টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হুমায়রা নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, বলছিলাম বাড়ছে অপরাধ, সমাধানের উপায়, এই বিষয় নিয়ে তো আলোচনা হবে, সেই সাথে রাজনীতির সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। একটু যেতে চাই প্রথমেই সাইদ ইকবাল মাহমুদ টিটুর কাছে। সাইদ ইকবাল মাহমুদ টিটু, নিশ্চয়ই আপনারও বিবেক নাড়া দিয়েছে সম্প্রতি নেত্রকোণে যে ঘটনা, ধর্ষণের ঘটনা। এটা ছাড়াও বিভিন্ন সময় চাঁদাবাজির ঘটনাগুলো ঘটছে। যদি আমি বলি কারওয়ান বাজারে একদম চাঁদাবাজির দৈনিক কোটি কোটি টাকার চাঁদাবাজির একটা রিপোর্ট হয়েছে গণমাধ্যমে। এই ছিনতাই ঘটনা তো আছে, আপনি নিশ্চয়ই দেখছেন, বিভিন্ন দিন দুপুরে ছিনতাই হচ্ছে, মানুষ খুন হচ্ছে, চুরি টেঙ্গি ছিনতাই হচ্ছে। এসব ঘটনা গুলো যে মানুষের মধ্যে একটা উদ্বেগ, আতঙ্ক তৈরি হচ্ছে। আপনি যেহেতু সরকারি দলে আছেন, সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বা সামনে কি কি পদক্ষেপ নেওয়া হবে এইসব অপরাধ প্রবণতা দূর করবার জন্য? ধন্যবাদ জয়নুল আবেদিন ভাই আপনাকে। আমি প্রথমেই দর্শকদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে প্রথমেই মানতে হবে যে আমরা একটা দীর্ঘ স্বৈরাচারী ব্যবস্থা, একটা নিবর্তনমূলক ব্যবস্থার মধ্যে ছিলাম, যে সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল, আইন ব্যক্তির আঙ্গুলি হেলনে পরিচালিত হয়েছে, পুলিশ বাহিনী অনেকটাই অকার্যকর ছিল, এবং আমাদের মধ্যে এক ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার, আইন নিজের মতো ব্যবহার করার একটা সংস্কৃতি তৈরি হয়েছে দীর্ঘ স্বৈরশাসনের সময়। এরপরে আমাদের 24-এর গণ আন্দোলনের মাধ্যমে আমাদের যে পরিবর্তন আমরা অর্জন করেছি, তারপরেও আমরা একটা অস্থির সময় পার করেছি। কারণ একটা দীর্ঘ স্বৈরশাসন দেশে চেপে থাকলে সেই স্বৈরশাসনের পতনের পরে দেশে এক ধরনের শূন্যতাও তৈরি হয়। আমাদের পুলিশ বাহিনী অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এই পরিবর্তনের পরে।
এবং সেই ক্ষেত্রে একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং আমরা এই যে বিরাজমান যে পরিস্থিতি, যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে, যে অপরাধগুলির কথা আপনি উল্লেখ করেছেন, সেগুলিকে দমন করার ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার বদ্ধপরিকর। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে আমাদের রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনার কোনো ধরনের সুযোগ বা কেউকে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না, বরং নিজ দলের কেউ যদি কোনো অপরাধ করে তাদের ব্যাপারে অধিকতর কঠোর অবস্থান গ্রহণ করেছে। সে থেকে একটি প্রশ্ন আপনি শেষ করে দিই, সেটা যেহেতু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন দেশের পুলিশের মধ্যে শৃঙ্খলা ফিরেছে, আস্থা ফিরেছে মানুষের মাঝে। যেহেতু যদি বলি একদম ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে ছিল এতদিন, এই থাকার পরও এইসব ঘটনাগুলো ঘটছে, যদি এভাবে পর্যায়ক্রমে সেনাবাহিনী তুলে নেওয়া হয় তাহলে পুলিশের পক্ষে এতগুলো অপরাধ দমন করা সম্ভব কিনা? এখানে একটি বিষয়, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে, অপরাধীদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশ বাহিনীর ভূমিকাই কিন্তু মুখ্য। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সেনাবাহিনী এতদিন মাঠে থাকার কারণে হয়তো অপরাধীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে পারে সেনাবাহিনীর বিষয়ে, কিন্তু অপরাধীদেরকে চিহ্নিত করা, অপরাধ সংগঠিত হওয়ার পরে তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে প্রধান ভূমিকাটা কিন্তু পুলিশই পালন করেছে। যদিও আমাদের 24-এর আন্দোলনের পর পুলিশের যে স্বাভাবিক যে অবস্থা ছিল, সেটার অবস্থা একদমই খারাপ অবস্থায় ছিল, আমাদের পুলিশ বাহিনী প্রায় ভেঙে পড়েছিল। আমরা সেখান থেকে ধীরে ধীরে কিন্তু এই অবস্থার উত্তরণ ঘটাতে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অনেকটাই সক্ষম হয়েছি। এবং পুলিশের যে মনোবল যে ভেঙে পড়েছিল, সেই মনোবল ফেরানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের, আপনার কি মনে হয় মনোবল ফিরেছে পুলিশের? আমার মনে হয় মনোবল অনেকটাই ফিরেছে, আর একটু সময় লাগবে। এবং জনগণ যদি সহযোগিতা করে, এবং আমাদের সরকার যেহেতু এই বিষয়ে পুলিশকে নির্বিঘ্নে কাজ করতে যাওয়ার ব্যাপারে এবং পুলিশকে সর্বাত্মক সহযোগিতা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দেওয়ার ক্ষেত্রে আমরা অত্যন্ত সুদৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে পুলিশ এবং জনগণের সহায়তায় আমাদের এই পরিস্থিতির উত্তরণ ইনশাআল্লাহ সহসাই হবে। একটু যেতে চাই অ্যাডভোকেট হুমায়রা নূর, যদি আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন পুলিশের মধ্যে শৃঙ্খলা ফিরেছে এবং জনগণের আস্থা তৈরি হয়েছে, এই প্রশ্নটা যদি আপনি উত্তর দেন, সে সাথে যদি আমি এই অপরাধের কথাগুলো বললাম, শিশু ধর্ষণের ঘটনাগুলো, অপরাধীরা গ্রেফতার হয়ে আবার জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়াচ্ছে, এগুলি কি আসলে কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় হচ্ছে, বা কি মনে করেন আপনি? আমি এই যে পুলিশ প্রতি মানুষের মনোবল বা কি বলে যেটাকে, বা আস্থা ফিরেছে, বিষয়গুলো একটু উত্তর জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, দেশের সার্বিক পরিস্থিতির মধ্যে যে অপরাধ প্রবণতা এবং অপরাধ সংঘটিত হওয়ার যে ব্যাপারগুলো, এইটার সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে সম্পর্ক, ক্ষমতা কাঠামোর যে সম্পর্ক, এটা একেবারে খুবই ইন্টারলিঙ্কড। কিভাবে? যখনই ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের আশেপাশে সবাই এই ক্ষমতার যে সুবিধাগুলো সেগুলো ভোগ করার চেষ্টা করে, এবং সেই জায়গা থেকে তারা নানা রকম দুর্বৃত্তায়নের সাথে জড়ায় এবং নানা রকম দুর্নীতির সাথে জড়ায়, এবং একই সাথে অপরাধ করে অপরাধের বিচার তাদের বিরুদ্ধে হবে না বা কেউ তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিবে, এই ধরনের একটা ইমিউনিটি মানসিকভাবে তারা পেয়ে গিয়েছে বলে মনে করে। আপনি দেখেন, কথাটা কেন বললাম? কথাটা এজন্য বললাম যে বাংলাদেশে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে হয়তো আমি আপনি এখানে যতক্ষণ কথা বলছি তার মাঝখানে আরেকটি শিশু রেপড হয়ে ধান খেতে পড়ে আছে। গতকালকে এরকমই 6 বছরের একটা শিশুকে 2 দিন পর ধান খেতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। একটা সিনেমার ঘটনা মনে পড়ে, বাস্তব এটা একটা ওই সিনেমাটা আসলে একটা রিয়েল লাইফ স্টোরি দিয়ে বানানো, যে একজন মা তার সন্তানের, তার মেয়ের যেই রেপিস্ট তাকে আদালতে দাঁড়িয়ে গুলি করে মেরে ফেলেছিল। মনে পড়ে আপনার? আইন তো আমরা নিজেদের হাতে তুলে নেওয়ার কথা বলি না, কিন্তু আইন কি নিজের গতিতে চলছে না? পুলিশ প্রশাসন নিজের ক্ষমতা বলে বা নিজের যে কার্যপরিধি সেই অনুযায়ী কাজ করতে পারছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী
উনি তো খুবই একজন উইটি পারসন। উনি সবাইকে মক করেন, বিরোধী দলের সবার সব কথাকে উনি মক করেন। কিন্তু উনার যেই কাজ, উনার সেই কাজটা বাদ দিয়ে উনি সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে উনি এই যে এতগুলো মানুষের যেই রায়, সেই রায়কে উপেক্ষা করে এই জিনিসটাকে উনি একটা মকারিতে পরিণত করেছে। উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে নির্বাচনের আগে শুধুমাত্র যাতে নির্বাচন বিলম্বিত না হয় এই জন্য নাকি ঐক্যমত্য কমিশনে যা বলেছে তা মেনে নিয়েছে, উইচ ইজ ভেরি ভেরি হার্ট ব্রেকিং একটা কথা। কেন? কারণ ঐকমত্য কমিশনে এতগুলো যে সংস্কার আলোচনা, এই আলোচনা কি আমাদের জন্য কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য? বরং রাজনৈতিক দলগুলো যত ক্ষমতা কাঠামোতে গিয়ে জনগণকে আর ঠকাতে না পারে, প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই জন্য এই সংস্কারগুলো প্রস্তাবিত হয়েছিল। আজকে দেখেন পুলিশ সংস্কার নিয়ে যে আমরা কথা বলেছি, পুলিশ সংস্কারটা যদি ঠিকমতো হইতো তাহলে কি হইতো? পুলিশের যেই মনোবল ভেঙে গিয়েছে, কেন? কারণ পুলিশকে আপনারা যত রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা তাদেরকে আজ্ঞাবহ তাদের গোলাম হিসেবে ব্যবহার করে, জনগণের শত্রু বানিয়ে ফেলেছে পুলিশকে। পুলিশ যখন সরকারের হুকুমে জনগণের বিপক্ষে দাঁড়ায় তখন সেই পুলিশকে মানুষ আর বিশ্বাস করতে পারে না। পুলিশ যখন জনগণের বিপক্ষে দাঁড়ায় বা জনগণের নিরাপত্তার জন্য কাজ করতে পারে না তখন সেই পুলিশকে আর মানুষ ভরসা করতে পারে না। সেই জায়গাটায় আপনি কিন্তু আবার ফিরে গিয়েছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেই বক্তব্যটা দিয়েছেন যে পুলিশ সক্ষমতায় ফিরে এসেছে, উনি কথা বলবেই, কারণ পুলিশ ওনার কন্ট্রোলে চলে আসছে। কিরকম কন্ট্রোলে চলে আসছে? উদাহরণ দেই। উদাহরণ না দিলে তো বলবেন যে কি অযথা অ্যাকিউজ করছি, বিরোধিতার জন্য বিরোধিতা করছি। বিরোধিতা করার জন্য বিরোধিতা করছি না, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে চাই যাতে পরিস্থিতির মোকাবেলায় রাষ্ট্র সচেতন হয়, রাষ্ট্রের দায়িত্বশীলরা সচেতন হয়। দেখেন নিউ মার্কেটে দিন দুপুরে গুলি করে টিটন নামের যে ভদ্রলোক তাকে হত্যা করা হলো। আজ অবধি হ্যাঁ উনি সন্ত্রাসী, কিন্তু উনিও তো একজন মানুষ। উনাকে দিনে দুপুরে আপনি আইনের আওতায় এনে সন্ত্রাসীর বিচার করেন। আপনি দিন দুপুরে এরকম উনাকে মারলে ওই গুলিটা তো মিসফায়ার হয়ে আমার ভাইয়ের গায়েও লাগতে পারতো, আমার গায়েও লাগতে পারতো, তাই না? তো উনার যে হত্যাকাণ্ড দিনে দুপুরে খোলা চোখে মানুষের মাঝখানে হয়েছে সেটার তদন্তের কোনো অগ্রগতি নাই। ওই যে হাদি হত্যার বিচারের যেমন কোনো অগ্রগতি নাই, ঠিক একইভাবে আপনি দেখেন পুলিশ নাকি নিজের কাজ করতে পারছে। থানার ভিতরে সাংবাদিকের উপরে আক্রমণ করা হয় কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শুধু এপ্রিল মাসে ঘটনা বলি, ৭৫ জন সাংবাদিক নানান জায়গায় আক্রমণের শিকার হয়েছে সারা বাংলাদেশে। আমি একদম আপনাকে একেবারে অ্যাকুরেট নাম্বার, যেটা পত্রিকা এসেছে, নাম্বার বলতে পারবো যে বাংলাদেশে এই মুহূর্তে এই শুধু এপ্রিল মাসে কতগুলো মবের ঘটনা হয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলে মব নাকি নাই হয়ে গেছে। আচ্ছা, আমি প্রিয় আলোচককে ইন্টারফেয়ার করতে চাই। এপ্রিলে গণপিটুনি ও মবের ঘটনা আমি শেষ করিনি, আপনি নোট নেন। এপ্রিলে গণপিটুনি আমি সময় দিব আপনাকে। এপ্রিলে গণপিটুনি ও মবের ঘটনায় 22 জন নিহত হয়েছেন। এটার মাধ্যমে আপনি দেখেন কুষ্টিয়ায় আমরা দেখেছি কি মবের ঘটনায় ওই যে একজন বাউল মারা গেলেন, একজন যাকে মারা হলো কুষ্টিয়ায়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় যাদেরকে দেখা গেল সেখানে সমস্ত বিএনপি পন্থী নেতাকর্মীদের দেখা গেল। আপনি আইন শৃঙ্খলা কন্ট্রোল করবেন কিভাবে? আপনি দেখেন, আপনি নারায়ণগঞ্জে ইয়াবা সহ এক ছেলেকে আটক করা হয়েছে, তার বাবা ইউনিয়ন সভাপতি। সেইখানে এক চরম মবের সৃষ্টি হয়ে গেল, তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য চরম মবের সৃষ্টি হলো। ভাই পুলিশেরও তো জানের ভয় আছে, পুলিশ করবে কি? তারপরে এখন তাকে আমি আপনাকে একটু করে থামাই, সেটা হচ্ছে যে যেসব ঘটনাগুলো ঘটছে কিন্তু সেখানে যারা আসামি তাদেরকে তো ধরছে সরকার, আর কি করার আছে? পুলিশ তো গ্রেফতার করে নিয়ে আসছে। এই যে সাংবাদিকের উপরে আক্রমণ হলো খোদ থানার ভিতরে, এই যে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের যে ঘটনা হলো, হ্যাঁ এইটা তো সারা বাংলাদেশের চিত্র। আমি তো একটা একটা করে বলেই যাচ্ছি, শেষ করতে পারছি না, তো আরো বলতে বলতে শেষ হবে না। বিচারহীনতা সংস্কৃতি দেখেন, কিছু হলেই আপনি বলবেন বটবাহিনী এগুলো করে। আপনি জানেন আমার ইনবক্স খুললে আমার সরকার দলীয় ভাইরা লজ্জা পাবেন। আমি একজন নারী, আমি যদি যেখানে কথা বলছি না, আমার ভাই হয়তো ভদ্রলোক মানুষ, কিন্তু উনার মতো অনেক ভদ্রলোক আছেন যাদের সাথে হয়তো 24 ঘন্টাও হয় নাই কথা বলে এসেছি। উনারা যখন সরকারের এই সব বিষয়গুলো নিয়ে আলাপ করি, কেন বলি জানেন? সরকারের এটা তো ব্যক্তিগত দোষ না, কন্ট্রোল করতে না পারার ব্যর্থতা, সেই জায়গাটা তারা কাজ করুক সেইটার জন্য বলি। অথচ তারা উত্তর দিতে না পারে ব্যক্তি আক্রমণ করে, নোংরা ভাবে কথা বলে, তাদের যেই
নেতাকর্মীরা আছে তারা নানানভাবে হুমকি ধমকি দিয়ে হত্যা করার চেষ্টা করে এবং নানানভাবে অপদস্থ করে, নানানভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। আমরা নারীরা আমি একটা সামাজিক প্রশ্ন শেষ করি। নিরাপত্তার জায়গাটা আমাদের কোথায়? জি, পুলিশের প্রতি আস্থা নেই আপনি বলতে যাচ্ছেন? পুলিশ সংস্কার হয় নাই তো। পুলিশের প্রতি আস্থা, পুলিশ সংস্কার যদি হইতো তাহলে পুলিশ স্বাধীনভাবে নিজের দায়িত্বটা পালন করতে পারতো। সংস্কার না হওয়ার তাই না? কারণে সরকারের আস্থাটার আজ্ঞাবহ ঘাটতি হয়ে পড়েছে। কাজ করতে হতো না। জি।